জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজনে এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন রানী। পুলিশকে সম্মুখ সারির মানুষ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অবহেলা করে দেশ করা যাবে না। দুপুরে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকারের কিছুই থাকবে না। তাই গত 16 বছরের কথা ভুলে পুলিশের ভাবমূর্তি আবারও প্রতিষ্ঠা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়, তখন বীজ লাগানো হয়, চারা লাগানো যায়, সবকিছু হয়। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুন, কোনো কাজে আসবে না। আইন হলো আমাদের সবার আশ্রয়, তো পুলিশ হলো সে আশ্রয়দাতা। যে আমি আইনের আশ্রয় নিয়ে আসছি, আইন আপনাকে সুরক্ষা দেবে। এটা যদি আমরা এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি, অতীতের সব কথা আমাদের বলে যাব। কাজে এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নাই, কারণ সেইটা আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের ইতিহাসে আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে, আমি রাতারাতি পাল্টাতে পারবো না। এটা মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি, আমি আমার সম্পূর্ণ নতুন ভাবমূর্তি আমি প্রতিষ্ঠা করতে পারি। এবং যেই সরকার তোমাদের নিয়ে কাজ করছে, সেই সরকারের ইচ্ছা যে তোমরা সেই ভাবমূর্তিতে চলে আসো। তো সেই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসেবে আমাদের করণীয় কি করতে পারি। অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই, নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো। এটা মুখে বলে আমরা নতুন বাংলাদেশ করবো ইত্যাদি মুখে বলার দরকার নেই, কাজে বলবো যে হ্যাঁ এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী, সবাই ভাবা দেবে। ডিএনএ টেস্ট ছাড়াই আদালত ধর্ষণের বিচার করতে পারবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তন সহ নারী ও শিশু নির্যাতন আইনে পরিবর্তন আসছে। বেশ কয়েকটি ব্যাখ্যা যুক্ত করা হয়েছে নতুন আইনে। ডিএনএর রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি, ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি। দেশে গণতন্ত্রের বিরুদ্ধে ফের ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি অভিযোগ করেন, 1-11-র মতো বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে। সোমবার অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব বলেন তিনি। বলেন, যুক্তি তর্ক দিয়ে জনগণকে বোঝাতে হবে। এ সময় অনলাইন অ্যাক্টিভিস্টদের সহযোগিতা যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, বিএনপি সেই নির্বাচনের পক্ষে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরু হয়েছে। এ যুদ্ধে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচনও জনগণের জন্যই হতে হবে। অর্থাৎ জনগণ যেই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে, সেই নির্বাচনের পক্ষেই বিএনপি। একটি কথা তো পরিষ্কার, স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতার কোনো সরকার নেই। খুব সিম্পলি যদি আমরা বুঝি, যে কোনো জিনিসের যদি বেটারমেন্ট করতে হয়, একটি জিনিসকে যদি ডিসিপ্লিন ওয়েতে নিতে হয়, একটি জিনিসকে যদি সামনের দিকে ভালোর দিকে এগিয়ে নিতে হয়, অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। বরগুনায় মেয়ের ধর্ষণ মামলার বাদী নিহত মন্টু দাসের খুনিদের শিগগিরই চিহ্নিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বেলা 11:30টার দিকে বরগুনার কালীবাড়ি এলাকায় নিহত মন্টু দাসের পরিবারের সাথে সাক্ষাতের পর এ কথা বলেন তিনি। তাদেরকে আশ্বস্ত করে এসেছি, আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকব ইনশাআল্লাহ। তারা, এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে, এখন যেন তার চাইতে কমপক্ষে একটু ভালো চলতে পারে, সেই দিকে আমরা খেয়াল রাখি। সরকার এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাবো, এই মামলাটাও যেন দ্রুত বিচার আদালতে নিয়ে সম্পন্ন করা হয়।
এবং যেভাবে ওই মামলার ক্ষেত্রে 90 দিনের আশ্বাস দেওয়া হয়েছে, এই মামলাটাও যেন 90 দিনের ভিতরেই নিষ্পত্তি হয়, আর যেন পারপিট্রেটর যারা, অপরাধী যারা, তাদের শাস্তি যেন নিশ্চিত হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বজুড়ে ইসলামী সন্ত্রাসবাদকে পরাজিত করতে বদ্ধপরিকর ট্রাম্প প্রশাসন। ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘদিন ধরে হত্যা, নির্যাতন ও নিপীড়ন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। এ সময় তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। বাংলাদেশ সে চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের দাবির কথাও তুলে ধরেন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern. ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বহিষ্কৃতদের অধিকাংশই নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পদধারী। তৃতীয় দফায় পিছিয়ে গেল পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার 239 জনের জামিনের আদেশ। আগামী 10 এপ্রিল জামিন শুনানির আদেশ ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। সোমবার বিকেলে জামিন শুনানির আদেশের জন্য এদিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া। এ সময় বারবার জামিন আদেশ পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ঢাকার বিশেষ জজ আদালত 2 এর চিফ পাবলিক প্রসিকিউটর বলেন, 239 জনের মধ্যে 150 জনের বেশি আসামির একাধিকবার জামিনের আবেদন পড়েছে। এছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের জামিন চাওয়ায় মামলার নথিপত্র যাচাই বাছাই করতে বেগ পোহাতে হচ্ছে আদালতের। করোনা ভ্যাকসিন আমদানির নামে অন্তত 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেক্সিমকো গ্রুপ সহ বিগত সরকারের মন্ত্রী উপদেষ্টাদের বিরুদ্ধে। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, করোনাকালে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড বঙ্গভ্যাক্স ভ্যাকসিন বাজারজাতকরণের উদ্যোগ নেয়। তখন সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সাথে যৌথভাবে ভ্যাকসিন বাজারজাতকরণের দাবি করেন। তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেন সালমান এফ রহমান, জাহিদ মালেক সহ বিগত সরকারের সিন্ডিকেট। এই সিন্ডিকেটে আরও ছিলেন তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান মোদাস্সের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমেদ কায়কাউস। এই চক্রের প্রভাবে আটকে যায় বঙ্গভ্যাক্স ভ্যাকসিনের গবেষণা ও বাজারজাতকরণের সম্ভাবনা। আগামীতে প্রান্তিক পর্যায়েও ক্ষুদ্র মাঝারি শিল্প বিনিয়োগের মাধ্যমে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী ব্যক্তি পর্যায়ে প্রান্তিক অপ্রাতিষ্ঠানিক উদ্যোক্তারাও জামানত ছাড়া ঋণ পাবেন। এছাড়া নারী উদ্যোক্তাদের ঋণের আওতা বাড়াতে নীতিগত পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানায়, 2029 সালের মধ্যে ঋণের 27% ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। যদিও বর্তমানে 25% লক্ষ্যমাত্রার বিপরীতে এ খাতে বিতরণ হয়েছে মোট ঋণের 19%। আমরা নারী উদ্যোক্তাদের ফাইন্যান্স বাড়ানোর জন্য, আপনারা জানেন, আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি আমাদের এন্ড থেকে অনেক বছর ধরেই। সেটা ধারাবাহিকভাবে কিছুটা উন্নতি আমরা ডাটায় দেখি, সেই ডাটাটা আমি শেয়ার করব আপনারা চাইলে। তাও আমরা টার্গেটের ধারে কাছেও পৌঁছিনি। আমাদের টার্গেট ছিল 15% আমরা পৌঁছাবো, টোটাল এসএমই পোর্টফোলিওর 15% নারী উদ্যোক্তাদের কাছে যাবে। এইটা এই মুহূর্তে 7-এর কাছাকাছি আছে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক।
ইউক্রেন ইস্যুতে মঙ্গলবার কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এর আগে ট্রাম্প জানান, দুই দেশের সরকার প্রধানের মধ্যকার আলোচনার মূল বিষয় ইউক্রেন ও রাশিয়ার সীমানা পুনর্নির্ধারণ। এছাড়াও প্রাধান্য পাবে জ্বালানি স্থাপনা ও সম্পদ বন্টনের বিষয়। এদিকে ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউএর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান অভিযোগ করেন, অস্ত্রবিরতির বিষয়ে রাশিয়ার শর্তগুলো ইঙ্গিত দিচ্ছে পুতিন শান্তি চান না। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় মান্দালয় প্রদেশের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকা ওই গ্রামে শনিবার সামরিক বাহিনীর হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যম জানায়। সামরিক জান্তার বিরুদ্ধে সংঘাতের পর মান্দালয় পিপলস ডিফেন্স ফোর্স জানায়, দেশের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ মান্দালয় থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে সিঙ্গু শহরের লেথ প্যান লা গ্রামে শুক্রবার বিমান হামলা চালায় সামরিক জান্তা। মিয়ানমারে ২০২১ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন হয়। এরপর থেকে দেশ জুড়ে জান্তা বিরোধী সশস্ত্র বিদ্রোহ ছড়িয়ে পড়ে। অবশেষে বাংলাদেশে পা রাখলেন ব্রিটিশ প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। সিলেট ও নিজ জেলা হবিগঞ্জে হাজারো সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। সোমবার দুপুর ১:১২টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার। গতকাল বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিমানবন্দরে হামজা ও তার পরিবারকে বরণ করে নেন বাফুফের ৭ জন নির্বাহী সদস্য। এ সময় হামজার সঙ্গে ছিল তার পরিবারের সদস্যরাও। তাকে এক নজর দেখতে বিমানবন্দরের বাইরে ভিড় করেন হাজারো সমর্থক। সবার ভালোবাসায় সিক্ত হয়ে নিজ জেলা হবিগঞ্জে যান হামজা চৌধুরী। মঙ্গলবার রাতে ঢাকায় ফিরে জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন তিনি। বাংলাদেশ দলে ৮ নম্বর জার্সি পরে খেলতে চান হামজা চৌধুরী। সোমবার সন্ধ্যায় হবিগঞ্জের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। আসন্ন ভারত ম্যাচ নয়, নিজ দল নিয়ে ভাবতে চান এই মিডফিল্ডার। আর সাকিব আল হাসানের সঙ্গে তুলনায় যেতে চান না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রবাসী এই ফুটবলার। Which number of jersey you prefer for national team? Number 8. Number 8. I think one step at a time, but inshallah for the Asian games this in 2025 is our biggest goal. So from there we can see where we can go. No, I don't think I'm there yet. Sakiब Al Hassan's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm anywhere. শেষ করছে এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।